আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা শুরু করছি আমাদের নতুন একটা প্লেলিস্ট, আমাদের নতুন একটা বিষয় এবং সেটি হচ্ছে পদার্থবিজ্ঞান। এবং আজকে আমরা শুরু করব পদার্থবিজ্ঞানের গতি অধ্যায় থেকে। এই ক্লাসটি মূলত হচ্ছে নবম দশম শ্রেণীর যারা শিক্ষার্থী তাদের ক্লাস লেকচার, এবং যারা হচ্ছে নিয়োগ পরীক্ষার্থী, যারা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে তারা, যারা বিজ্ঞানের প্রশ্ন এবং বিশেষ পরীক্ষার্থী যারা বিজ্ঞানের অংশটা দেখতে চাই তাদের জন্য, এবং বিভিন্ন ধরনের সব ধরনের নিয়োগ পরীক্ষায় এমসিকিউ তো বটে এবং লিখিত পরীক্ষায়ও কিন্তু এই অধ্যায় থেকে প্রশ্ন হয়ে থাকে। যেমন একটি বাস এক জায়গা থেকে আরেক জায়গায় একটা বেগে গেল, আবার ফিরে আসার সময় অন্য বেগে ফিরে আসলো, সেক্ষেত্রে গড় বেগ কত হবে বা এই টাইপের বেগ সংক্রান্ত গতি থেকে প্রশ্ন কিন্তু আসে। তা আমরা পদার্থবিজ্ঞানটাকে মূলত কিন্তু শিখবো হচ্ছে মজা করে, অর্থাৎ আমরা এই পদার্থবিজ্ঞানকে একেবারে মজার ছলে, একেবারে মানে একটু সিরিয়াসলি নয়, আমরা মজার ছলেই কিন্তু পদার্থবিজ্ঞান শিখবো, ভালো করে শিখবো এবং হচ্ছে বেসিক থেকে আমরা কিন্তু জানার চেষ্টা করব। তো আমরা গতি চ্যাপ্টারে আমরা যদি বলি যে গতি, আমরা যদি সহজ করে বলি যে গতি জিনিসটা কি, আমরা সাধারণত বিভিন্ন জায়গায় যখন থাকি তখন আমরা দেখি যে কোনো কিছু কিছু যখন একটা নড়াচড়া করে বা নড়ে ওঠে একটা জায়গায়, তখন আমরা বলি কি বস্তুটার মধ্যে গতি সঞ্চার হয়েছে। হুম। ধরা যাক একজন দাঁড়িয়ে ছিল, হাঁটা শুরু করলো, তখন আমরা বলি কি যে উনি স্থির ছিল, এখন কি হয়েছে, গতিশীল হয়েছে। ধরা যাক একটা বাস কোনো জায়গায় দাঁড়িয়ে ছিল, তখন আমরা কি বলি যে বাসটা এতক্ষণ স্থির ছিল, এখন কি হয়েছে, গতিশীল হয়েছে। এই যে আমরা দেখছি এখানে একটা বাচ্চা দৌড়াচ্ছে, তার মানে আমরা কি বলছি যে এটা গতিশীল, আমরা সাধারণভাবে কিন্তু এটা বলে থাকি। এই যে আমরা দেখতে পাচ্ছি একটা রাইড এখানে, এটা এই যে আমরা বিভিন্ন পার্কে আমরা দেখে থাকি, এখানে এই যে এখানে উঠে বসে এটা কি হয়, ঘুরে, তাই না? তা আমরা বলি কি যখন এটা থেমে থাকে আমরা বলি কি স্থির আছে, যখন ঘুরতে শুরু করে তখন আমরা বলি কি এটা চলছে বা গতিশীল রয়েছে। একইভাবে এই যে বাসটা এখানে দাঁড়ায় আছে, যখন এটা চলতে শুরু করে তখন আমরা বলি কি এটা গতিশীল হয়েছে। তাই এরকমই তো আমরা বলে থাকি। তবে পদার্থবিজ্ঞানে আসলে গতি বলতে কি বুঝছে, পদার্থবিজ্ঞান বলছে যে সময়ের সাথে কোনো কিছুর অবস্থানের যদি পরিবর্তন না হয় তাহলে সেটি স্থির, আর যদি অবস্থানের পরিবর্তন হয় তাহলে সেটি গতিশীল। এখানে আমরা এক কথা বলেছি সেটা হচ্ছে অবস্থানের, আমরা কি একটা এই কথাটা আমরা ধরি একটু যে অবস্থানের কি বলছি, কথাটা যে সময়ের সাথে কোনো কিছুর অবস্থানের যদি পরিবর্তন না হয়, তাহলে কি বলছি, সময়ের সাথে কোনো কিছুর অবস্থানের যদি পরিবর্তন না হয় তাহলে সেটি স্থির, আর যদি অবস্থানের পরিবর্তন হয় তাহলে সেটি গতিশীল। এখন এই কথাটাকেই আজকে আমরা মূলত ব্যাখ্যা করব, আজকের ক্লাসে আমরা শুধুমাত্র এই কথাটিকেই ব্যাখ্যা করব এবং মজার ছলে ব্যাখ্যা করব, মজা করেই আমরা এটা শিখবো। ঠিক আছে, এখন দেখি যে আমরা এই অবস্থানের সময়ের সাথে কোনো কিছুর অবস্থানের পরিবর্তন কিভাবে হয়, আবার অবস্থানের পরিবর্তন কিভাবে না হয়, এই জিনিসটাই আমরা একটু দেখব। আমি যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। সাপোজ যে একজনের সাথে আমার রাস্তায় দেখা হলো। সাপোজ আপনার সাথেই আমার রাস্তায় দেখা হলো, কোথায় দেখা হলো, সাপোজ ঢাকায় আছি আমি আর আপনি দুজনেই ঢাকায় আছি, আর ঢাকায় রাস্তায় যেতে যেতে আপনার সাথে আমার দেখা হলো। ওকে, তো রাস্তায় দেখা হতে আপনি আমার পরিচিত মানুষ, তো আপনাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই কয়েকটা প্রশ্ন করবো আপনাকে, আপনি কি উত্তর দিবেন? তো বললে হ্যাঁ প্রশ্ন করেন। মজার ছলেই প্রশ্ন করতেছি আমি আপনাকে, আপনাকে আমি জিজ্ঞেস করলাম যে আমেরিকা কত দূর, আমেরিকা কত দূর এখান থেকে? তা আপনি কি করলেন, আপনি হচ্ছে বললেন যে আমেরিকা হচ্ছে এখান থেকে আমি যতদূর মনে পড়ে আমেরিকা হচ্ছে এখান থেকে প্রায় 14,000 বা 13,500 কিলোমিটার। হ্যাঁ, তারপরে বললেন যে তুমি কি, আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে বা তুমি যদি আমার বন্ধু টাইপের হও, তোমাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি বিমান থেকে লাফ দিতে পারবে? তুমি বলে উঠলে এটা কি সম্ভব নাকি, বিমান থেকে কেউ লাফ দিতে পারে নাকি, বিমান থেকে লাফ দিলে তো মরে যাব। বিমান থেকে কেমন করে লাফ দিব আমি? আবার যদি জিজ্ঞেস করি তোমার বাড়ি কত দূর, তো তুমি বললে যে তোমার বাড়ি 450 কিলোমিটার। সবগুলো প্রত্যেক প্রশ্নের সবগুলো প্রশ্নের তুমি উত্তর দিয়েছো, বা যদি আপনি যদি আমার থেকে বড় হন তাহলে আপনি সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। হুম, তাহলে আমেরিকা কত দূর? আমি প্রশ্ন করা মাত্রই আপনি উত্তর দিলেন যে
আমেরিকা প্রায় 13,000 কিলোমিটার। আবার জিজ্ঞেস করলাম যে বিমান থেকে লাফ দিতে পারবেন কিনা, আপনি উত্তর দিলেন যে বিমান থেকে কেমন করে লাফ দিব, কারণ বিমান তো থেকে লাফ দিলে তো আমি মরে যাব, মরে না গেলেও তো পা হাত ভেঙে যাবে। হুম। আবার জিজ্ঞেস করলাম বাড়ি কত দূর, তো উত্তর দিলেন যে বাড়ি প্রায় 300 কিলো বা 400 কিলো বা 200 কিলোমিটার। হুম। তো এই যে প্রশ্নগুলোর উত্তর দিয়ে ফেললেন, তো এর আগে একটা প্রশ্ন কিন্তু উল্টা পাল্টা প্রশ্ন বা আমার প্রশ্নের পাল্টা প্রশ্ন উত্তর দেওয়ার আগে কিন্তু আপনার জিজ্ঞেস করা উচিত ছিল। জিজ্ঞেসটা কি করা উচিত ছিল? আমেরিকা যে কত দূর বলবো, তো কোথা থেকে কত দূর বলবো এটা কি জিজ্ঞেস করা উচিত ছিল না? যে কোথা থেকে, তা আমেরিকা কোথা থেকে, আমি কি ঢাকা থেকে কত দূর এটা জিজ্ঞেস করছি, না ইন্ডিয়া থেকে কত দূর জিজ্ঞেস করছি, না মালয়েশিয়া থেকে জিজ্ঞেস করছি, না দুবাই থেকে জিজ্ঞেস করছি, না পাকিস্তান থেকে জিজ্ঞেস করছি? কারণ আমি যদি ফিক্সড করে দিই পূর্বের অবস্থানটা, যে কোথা থেকে, ডিস্টেন্স ফ্রম, হ্যাঁ কোথা থেকে, তাহলে কোথা থেকে জিজ্ঞেস করলে যদি কোথা থেকেটা পরিবর্তন হয়, তাহলে আমার দূরত্ব কি হবে, পরিবর্তন হবে। আমি যদি বলি ঢাকা থেকে, তাহলে একরকম দূরত্ব হবে। আবার যদি বলি যে না, এটা হচ্ছে মুম্বাই থেকে, তাহলে একরকম দূরত্ব হবে। যদি বলি যে না, এটা দুবাই থেকে, তাহলে একরকম দূরত্ব হবে। যদি বলি যে না, সৌদি আরব থেকে, তাহলে এক একবার কিন্তু এক এক রকম রেজাল্ট দিবে। তাহলে এই জায়গাতে একটা জিনিস আমি বুঝলাম যে আমেরিকা কত দূর, এটা জিজ্ঞেস করলে প্রথমেই কিন্তু আগে জেনে নিতে হবে যে কোথা থেকে কত দূর, এটা আমার হচ্ছে, অর্থাৎ আমার যে ইনিশিয়াল পয়েন্টটা, এটা কিন্তু আগে জানতে হবে। আচ্ছা গেল। তারপরে আমি জিজ্ঞেস করলাম যে বিমান থেকে লাফ দিতে পারবেন কিনা, তাহলে আগে পারবো কি পারবো না তার আগে তো একটা জিজ্ঞেস করতে হবে যে বিমানটা কোথায় আছে, এটা কি আসলে আকাশে উঠছে নাকি মাটিতে থেমে আছে। যদি মাটিতে থেমে থাকে তাহলে বিমান থেকে লাফ দেওয়াই যায়, কারণ উপর কত আর উঁচু হবে, তাই না? তাহলে উঁচু থেকে আমি কিন্তু লাফ দিতেই পারি। তাহলে লাফ যদি দেই তাহলে দিতে পারি, কিন্তু যদি আকাশে উড়ে বা উড়ন্ত অবস্থায় কিন্তু আমি বিমান থেকে লাফ দিতে পারবো না। ঠিক আছে। আবার যদি জিজ্ঞেস করেছি আমি এখানে বাড়ি কত দূর, এখানেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ, যে কোথা থেকে কত দূর, এখান থেকে নাকি নাকি হচ্ছে ঢাকা থেকে, না চাপাই থেকে, না শিবগঞ্জ থেকে, না না হচ্ছে ফরিদপুর থেকে, না গোপালগঞ্জ থেকে, কোথা থেকে বাড়িটা কত দূর বলবো। তাহলে এই যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে কিন্তু কোথা থেকে এই কথাটা কিন্তু চলে আসছে। এই যে কোথা থেকে বলছি, এই কোথা থেকে, এই যে আমাদের একটা প্রশ্ন চলে আসলো কোথা থেকে, কোথা থেকে, তাই না? এই যে একটা প্রশ্ন আমাদের চলে আসলো কোথা থেকে, এই যে কোথা থেকে, তাই না? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়ালো। এই কোথা থেকেটাকেই বলা হয় কিন্তু প্রসঙ্গ বস্তু। কি বলা হয়? প্রসঙ্গ বিন্দু। তাহলে পদার্থবিজ্ঞানে আমরা প্রসঙ্গ বিন্দু বলতে কি বুঝাচ্ছি বা কি বলছি, আমি মনে হয় জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি। যে কোথা থেকে, তার আমরা যে হিসাব নিকাশটা করব, এটা কোথা থেকে করব। আমি যদি আর একটা ছোট্ট উদাহরণ দেই, তাহলে আমরা আর একটু বুঝতে পারি। সাপোজ আমি একজন ব্যক্তিকে দৌড় প্রতিযোগিতা করাবো, যে তুমি দৌড়াও, তোমাকে পুরস্কার দেবো, ঠিক আছে? তো দৌড় প্রতিযোগিতা করাবো। এখন প্রতিযোগী যদি বলে যে ঠিক আছে, দৌড় প্রতিযোগিতা তো করব, তো পরিমাপটা কিভাবে করবেন, কোত্থেকে করবেন? তাহলে ঠিক আছে, এই যে এখানে একটা আমি এখানে একটা দাগ দিয়ে দাঁড়াইলাম। ঠিক আছে, এখানে একটা দাগ দিয়ে দাঁড়াইলাম, বা এখানে একটা আমি খুঁটি নিয়ে দাঁড়াইলাম। এই যে খুঁটিটা নিয়ে দাঁড়াইলাম, তুমি দৌড়াতে থাকো, তোমাকে আমি 10 সেকেন্ড বা 25 সেকেন্ড সময় দিব। 25 সেকেন্ডে তুমি এখান থেকে দৌড়াবে। আবার আরেকজন আছে, তাকে বলা হলো যে ঠিক আছে, তুমি তুমি আরেকজন দৌড়াবে, 25 সেকেন্ডে ও দৌড়াবে। হুম? তো 25 সেকেন্ডে যে বেশি দূর যাবে সেই কি হবে, প্রথম হবে। তারপরে কি হবে, তাহলে 25 সেকেন্ড একজন দৌড়াবে, তারপর এখান থেকে আমরা মিটার দিয়ে মাপবো। তাহলে এখান থেকে দৌড়াতে শুরু করবে, এখান থেকে দৌড়াতে 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 এখানে গেলে আমরা এখান থেকে মাপটা নিব যে কত মিটার সে গেল এই সময়ের মধ্যে। এখন তাকে আমি দৌড় শুরু করতে বললাম, এখান থেকে এই জায়গা থেকে তাকে আমি দৌড় শুরু করতে বললাম যে ঠিক আছে, তুমি দৌড়াও, তুমি দৌড়াও, 25 সেকেন্ড দৌড়াও, তারপর আমরা পরিমাপ করব। এখন ও করলো কি, ও তো চোখ মুখ বন্ধ করে দৌড়ানো শুরু করলো। এবার এও দৌড়াচ্ছে, আর যে এখানে যে লোকটা দাঁড়িয়ে আছে এটা হাতে করে, সেও আর পিছন পিছন দৌড়াতে শুরু করেছে। অর্থাৎ যে সামনে প্রতিযোগী সেও দৌড়াচ্ছে,
আবার যাকে এখানে দাঁড়িয়ে থাকতে বলা হয়েছে সেও দৌড়াচ্ছে। এখন দুজনেই দৌড়াই, তো যে প্রতিযোগী কিছুক্ষণ পরে সে এখানে এসছে, আবার এই লোক যে এটা নিয়ে দাঁড়িয়েছিল সেও ওর পিছন পিছন এখানে চলে এসছে। এখন প্রতিযোগী পিছন ফিরে দেখছে আমি কত দূর দৌড়াইছি একটু দেখি তো। তো ও তো দেখছে যে পিছনের যেই লোক যেখান থেকে পরিমাপ করার কথা সে আমার পিছনেই দাঁড়িয়ে আছে। তাহলে সে মেপে দেখলো যে আমি তো কিছুই দৌড়াইনি, কাহিনী কি, আমি তো দৌড়াইলাম, তাহলে পারে আমি তো তাহলে যদি দৌড়েই থাকি তাহলে তো এখান থেকে দূরত্ব হওয়ার কথা, কই দূরত্ব তো হচ্ছে না। আসলে ঘটনাটা কি ঘটেছে, ঘটনাটা ঘটেছে যেখান থেকে পরিমাপটা নেওয়ার কথা ছিল সেই জায়গাটা কিন্তু এখানে স্থির থাকা দরকার ছিল, সেই স্থির না থেকে কি করেছে, প্রতিযোগীও দৌড়াইছে সেও দৌড়াইছে। দেখা গেল কি প্রতিযোগী পিছন ফিরে দেখছে আমার যেখান থেকে আমি দৌড়াইছি আমি সেখানেই কিন্তু দাঁড়ায় আছি, তার মানে আলটিমেটলি সে দেখছে যে কি আমি তো একটুও দৌড়াইনি, কারণ পরিমাপ করতে গেলে কি পাচ্ছে, জিরো পাচ্ছে, তার মানে সে 1 মিটারও দৌড়ায়নি। তার মানে আমরা কি দেখলাম, আমাদের যে প্রসঙ্গ বিন্দুটা ধরবো সেই বিন্দুটা কিন্তু স্থির হওয়া দরকার, স্থির হওয়া আমাদের দরকার। তাহলে স্থির যদি না নেই তাহলে কিন্তু পরিমাপ আমরা করতে পারছি না। অর্থাৎ এখানে দেখা গেল যে দৌড়ানোর পরেও দেখা যাচ্ছে মাপতে যে দেখছে যে না সে আসলে একটু দৌড়ায়নি। তাহলে আমরা দেখলাম এই যে কোথা থেকে যে জায়গাটা ধরছি বা প্রসঙ্গ বিন্দুটা যেটা ধরছি আমরা, যে রেফারেন্স পয়েন্ট বা অরিজিন যে আমরা মূল বিন্দু যেটাকে ধরছি সেটাকে কিন্তু কি হওয়া দরকার, সেটাকে কিন্তু স্থির হওয়া দরকার। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা, এই যে প্রসঙ্গ বিন্দুটা আমরা মনে হয় বুঝতে পেরেছি, এবং এটাও বুঝতে পারলাম যে প্রসঙ্গ বিন্দুটা একটু স্থির, আমরা বুঝলাম যে স্থির হওয়া দরকার। আচ্ছা, স্থির হওয়া কিন্তু আসলেই আমরা কি স্থির বস্তু পাবো কিনা সেটা তো আমরা পরে যাচ্ছি, কিন্তু একটা জিনিস বুঝলাম যে স্থির হলে ভালো হয়, স্থির হলে আমাদের পরিমাপ করতে সুবিধা হয়। এখন একটু পরে আমরা দেখবো যে পৃথিবীতে আসলেই কোনো স্থির বস্তু আমরা পাই কিনা। তাহলে প্রসঙ্গ বস্তু জিনিসটা কি আমরা ক্লিয়ার হয়েছি, আমরা কিন্তু মজা করেই বুঝলাম যে প্রসঙ্গ বিন্দু বা অরিজিন যেটাকে বলছি বা রেফারেন্স পয়েন্ট যেটাকে বলছি সেই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারলাম। ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু জিনিসটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। ওকে, এখন আমরা এই যে দেখলাম প্রসঙ্গ বিন্দুটি কি স্থির বিন্দু হওয়া প্রয়োজন, আমরা বুঝছি যে হ্যাঁ স্থির হলে তো ভালো হয়। ঠিক আছে, এখন আমরা প্রথম চিত্রটাতে আবার একটু যাচ্ছি। ওকে, এখন এই যে আমরা এখানে 3টে চিত্র এখানে দিয়েছিলাম, এই চিত্রগুলো নিয়ে আর একটু কথা আমরা বলবো। এখন ধরা যাক যে এখানে কি বলছে, সময়ের সাথে কোনো কিছুর অবস্থানের যদি পরিবর্তন না হয় তাহলে সেটি স্থির। তাহলে এই কথাটাকে আমরা এখন ব্যাখ্যা করি। তাহলে সাপোজ আমি ধরলাম যে এটা একটা প্রসঙ্গ বস্তু, অর্থাৎ এখান থেকে আমরা মাপযোগটা করব। তো এই জায়গাতে এখান থেকে কিছু দূরে এখানে আর একটা বস্তু পড়ে আছে। তা আমরা মেপে দেখলাম যে এটা কয় মিটার দূরে আছে, 1 মিটার দূরে আছে। ওকে, কয় মিটার দূরে আছে, 1 মিটার দূরে আছে। আমরা কি বুঝতে পারছি এটা, ওকে 1 মিটার দূরে আছে। কিছুক্ষণ পরে দেখলাম যে এটা এখান থেকে সরে যে, তাহলে আমরা পরিমাপটা করছি কোথা থেকে, এই যে আমরা এটাকে যদি এ পয়েন্ট বলি, এ পয়েন্ট থেকে আমরা পরিমাপটা করছি। তাহলে এ পয়েন্টের সাপেক্ষে এই যে বি পয়েন্টের দূরত্ব 1 মিটার। তাহলে এটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু, এটা কিন্তু প্রসঙ্গ বিন্দু, আর এটা হচ্ছে বি বিন্দুর অবস্থান। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে এই যে অবস্থান, কোনো কিছুর অবস্থান, তাহলে এটা হচ্ছে বি বিন্দুর অবস্থান, কার সাপেক্ষে অবস্থান, এ বিন্দুর সাপেক্ষে অবস্থান। এটা কি প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু। তাহলে এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান কত মিটার দূরে, 1 মিটার দূরে। কিছুক্ষণ পর দেখা গেল যে বি বিন্দুটা এখান থেকে সরে এই জায়গাতে চলে এসেছে। তাহলে বি বিন্দুটা কোথায় এসছে, এখন বি বিন্দুটা এসছে এখানে। তাহলে এবার এ থেকে বি এর দূরত্ব কত, এবার আমরা মাপলাম যে এ থেকে বি এর দূরত্ব এবার পাওয়া গেল হচ্ছে 2 মিটার। আচ্ছা, তাহলে কি দেখলাম যে সময়ের সাথে এই যে বি বিন্দুটার অবস্থানের পরিবর্তন হয়েছে। আগে ছিল এ থেকে, প্রসঙ্গ বিন্দু থেকে আগে ছিল 1 মিটার দূরে, এখন হয়েছে 2 মিটার দূরে। তাহলে আমরা কি বলবো, আমরা বলবো যে এই বি বিন্দুটি গতিশীল হয়েছে বা গতির সঞ্চার হয়েছে। আমি কি বোঝাতে পেরেছি? ওকে, এখন যদি দেখি যে এ বিন্দুটা যেখানে ছিল সেখানে আছে, আবার বি বিন্দুটা যেখানে ছিল কিছুক্ষণ পরে দেখলাম যে না এ বিন্দুটা এ বিন্দুতেই আছে, আর 1 মিটার দূরে এখানে বি বিন্দুটা 2 ঘন্টা পরেও ওখানে আছে। আমরা তখন কি বলবো যে এ বিন্দুর সাপেক্ষে যেহেতু বি বিন্দুর অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, আমরা সেটাকে বলবো তখন কি, বি বিন্দুটাকে আমরা বলবো যে এটা স্থির রয়েছে। তাহলে কোনো কিছুর অবস্থানের যে পরিবর্তনটা এটা কি আমরা বুঝতে পেরেছি। এখানে আর একটা বিষয় আমি যদি একটু বলি, যে সাপোজ এটা এ পয়েন্টটা আমার, ওকে, এখন এখান থেকে ঠিক 1 মিটার দূরে, 1 মিটার দূরে এই বি পয়েন্টটা রয়েছে। ওকে, এখন বি পয়েন্টটা কিছুক্ষণ পরে এখানে এসছে।
দেখা গেল এখান থেকেও 1 মিটার দূরেই রয়েছে, আবার কিছুক্ষণ পরে দেখা গেল এখানে রয়েছে। তো এখান থেকে দূরত্ব পরিবর্তন হচ্ছে না, 1 মিটার দূরেই রয়েছে। আবার কিছুক্ষণ পরে এখানে এসছে, তাও দেখা গেল 1 মিটার দূরত্ব, অর্থাৎ এ থেকে তার দূরত্ব সব সময় কয় মিটার? 1 মিটারই হচ্ছে। আচ্ছা, মজার হচ্ছে এটা তো চলছে, তাহলে তো দূরত্ব তো পরিবর্তন হচ্ছে না, 1 মিটারই থাকছে এখান থেকে দূর, তাহলে কি আমরা এটাকে গতিশীল বলবো না? হ্যাঁ, এটাকে আমরা গতিশীল বলবো, কিন্তু এটা রৈখিক যে দ্রুতি, এটা আমরা বুঝতে পারছি না, এটাকে বলা হয় কৌণিক দূরত্ব অতিক্রম করেছে। তো এটা নিয়ে আমাদের নবম দশম শ্রেণীতে কোনো বিষয় নেই, এটা আমরা যখন ইন্টারমিডিয়েটে যাব এই বিষয়টা কৌণিক গতি নিয়ে কথা রয়েছে। এই যে এখানে যেটা হয়েছে এটা হচ্ছে কৌণিক গতি, অর্থাৎ এই যে এটাকে কেন্দ্র করে এগুলা দূরত্ব কিন্তু সবসময় সমানই থাকছে, তাই না? তাহলে এটা হচ্ছে কৌণিক গতি। হ্যাঁ, আমরা এই 19-এ শুধুমাত্র রৈখিক গতি নিয়েই কিন্তু কথা বলবো, সুতরাং এটা নিয়ে আমরা কথা বলছি না। ওকে, ওকে। এখন আমরা যেটা বলছিলাম যে প্রসঙ্গ বস্তুটা কি স্থির হওয়া প্রয়োজন কিনা, আমরা দেখি স্থির হওয়া প্রয়োজন কিনা। আসলেই স্থির যদি না হয় তাহলে কি ঘটনা ঘটতে পারে। আচ্ছা, এখানে আমি যদি আসি, এই যে এখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, ওকে, এই যে একটা দেখতে পাচ্ছি এক ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে, ওকে। তাহলে এখন আমি যদি চিত্রটাকে একটু বড় করে দেখাই, এই যে এখানে আমরা চিত্রটা একটু বড় করে নিলাম, এর উপরে বড় করলাম চিত্রটাকে, ওকে। এই যে এখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। এখন এই ব্যক্তি আমরা ধরলাম যে এই যে এটা হলো প্রসঙ্গ বস্তু, অথবা যদি বলি যে না, একে প্রসঙ্গ বস্তু ধরবো না, এই তো হাঁটা চলাফেরা করতে পারে, আমি এটাকে প্রসঙ্গ বস্তু ধরলাম। এই যে পিলারটা দেখছি না, এটা একটা স্টেশন, স্টেশনে এই যে একটা বাস দাঁড়িয়ে আছে, আমি এই যে স্টেশনের এই খুঁটিটাকে আমরা ধরলাম প্রসঙ্গ বিন্দু। তো এই খুঁটিটার সাপেক্ষে এই যে এই বাসটার দূরত্ব এখন সাপোজ 5 মিটার। তো কিছুক্ষণ পর বাসটা চলতে শুরু করেছে, যত চলবে এই খুঁটির সাথে কিন্তু বাসের দূরত্ব পরিবর্তন হবে, তখন আমরা বলবো কি, যে এই খুঁটির সাপেক্ষে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে সময়ের সাথে এই বাসটির অবস্থানের পরিবর্তন হয়েছে, সুতরাং বাসটি কি গতিশীল। এখন একজন ধরলো যে না, আমি এটাকে প্রসঙ্গ বস্তু ধরবো না। সে করলো কি, ড্রাইভারকে প্রসঙ্গ বস্তু ধরে বসে থাকলো। কি করলো, যে ড্রাইভার হচ্ছে প্রসঙ্গ, ড্রাইভার তো এক সিটেই বসে থাকবে, সুতরাং তো নড়াচড়া করবে না, ওই ড্রাইভারই হচ্ছে প্রসঙ্গ বস্তু। এবার চিন্তা করলো যে এই যে পিছনের সিটে, ড্রাইভারের পিছনে তো এখানে একজন মানুষ আছে নাকি, এটার সাপোজ 1 নাম্বার সিট আছে এখানে, তো 1 নাম্বার সিটে এখানে একজন লোক বসে আছে। তো ড্রাইভারের কাছ থেকে তার দূরত্ব মাপা হলো 1 মিটার। তো পরে চিন্তা করলো যে ঠিক আছে, আমি 1 ঘন্টা বাসটা চলার পরে তার দূরত্বটা মেপে দেখবো যে এই লোকটা কি আসলে কিছু দূর গেছে না যায়নি। তো 1 ঘন্টা পরে ড্রাইভারের কাছ থেকে তার দূরত্ব মেপে দেখা গেল যে ওই যা আগে ছিল তাই আছে, কিন্তু বাস তো আসলে চলেছে অনেক, তাহলে তো দূরত্ব পরিবর্তন হয়নি, তাহলে তো এই লোক তো স্থির। হ্যাঁ, স্থির না? তাহলে এই, কারণ এর সাথে কথা ছিল কি, যে প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হয় তাহলে সে কি স্থির। হ্যাঁ, আসলেই স্থির। কারণ কি, আমি প্রসঙ্গ বিন্দু কি ধরেছি তার উপর নির্ভর করছে যে এটা স্থির হবে না আসলে গতিশীল হবে। তাহলে আমি যদি ড্রাইভারের সাপেক্ষে ধরি, তাহলে ড্রাইভারের সাপেক্ষে এই এই যে এই যাত্রী, তার কিন্তু কি হয়নি, অবস্থানের পরিবর্তন হয়নি, তাহলে আমরা সেটাকে বলছি এর সাপেক্ষে স্থির। কিন্তু এই যে এই খুঁটির সাপেক্ষে কিন্তু গতিশীল। তাহলে প্রসঙ্গ বিন্দুটা কতটা গুরুত্বপূর্ণ আমরা কি বুঝতে পারছি? একই ব্যক্তি এক সময়ের সাথে একবার হয়ে যাচ্ছে স্থির, আর একবার হয়ে যাচ্ছে কি গতিশীল। তাহলে প্রসঙ্গ বিন্দু কাকে ধরছি তার উপর নির্ভর করেই কিন্তু আমাদের বস্তুটাকে স্থির না গতিশীল এটা কিন্তু আমরা বলতে পারবো। ওকে, এখন তাহলে এই প্রসঙ্গ বিন্দুটা আমরা বুঝতে পারছি যে আসলে স্থির হওয়া খুবই জরুরি। এখন পৃথিবীতে আসলেই কি কোনো স্থির বস্তু পাওয়া যাবে? এখন যদি বলি হ্যাঁ, একটা গাছকে যদি প্রসঙ্গ বস্তু ধরি, কারণ ও তো চলছে না। আচ্ছা, এখন কেউ যদি বলে ঠিক আছে গাছ স্থির বস্তু, চলছে না, কিন্তু আমি প্রসঙ্গ বস্তু চেঞ্জ করে ফেলবো, বলছি যে একজন বলল প্রসঙ্গ বস্তু আমি ধরলাম সূর্যকে। আচ্ছা, সূর্যকে কেউ যদি প্রসঙ্গ বস্তু ধরে, সূর্যের সাপেক্ষে পৃথিবী তো সূর্যের চতুর্দিকে কি করছে, ঘুরছে। তাহলে এবার কি পরিবর্তন পাওয়া যাবে না যাবে না? যাবে। তার মানে পৃথিবীর বাইরে যখন আমি কোনো বস্তুকে প্রসঙ্গ বস্তু ধরবো, তখন কিন্তু গাছটাকে কিন্তু আমি আর স্থির হিসাবে পাবো না। আবার সূর্যও কিন্তু নিজ কক্ষে কিন্তু ঘুরছে। হ্যাঁ, তাহলে পৃথিবীতে এমন কি বস্তু বা এই সৌরজগতে এমন কিছু কি খুঁজে পাওয়া যাবে যেটা প্রকৃতপক্ষে স্থির? সুতরাং প্রকৃতপক্ষে স্থির এমন কিছুই কিন্তু খুঁজে পাওয়া যাবে না। তাহলে আমরা আলোচনার সুবিধার্থে ধরে নেই
আমরা আলোচনার সুবিধার্থে ধরে নেই যে এই খুঁটিটা স্থির। হ্যাঁ, প্রকৃতপক্ষে কিন্তু স্থির নয়। আমি যদি প্রসঙ্গ বস্তু চেঞ্জ করি তাহলে এই খুঁটিটাও কিন্তু কি হয়ে যাবে, গতিশীল হয়ে যাবে। হ্যাঁ, দেখা যাবে দূরত্বের অবস্থানের পরিবর্তন হচ্ছে, যে সূর্যের কাছ থেকে তার অবস্থানের পরিবর্তন কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। অর্থাৎ যখন পৃথিবী ঘুরছে একদিকে, যখন থাকছে একরকম, আর একদিকে থাকছে আর এক রকম দূরত্ব। তাহলে এই যে বস্তুটাকে আমরা আলোচনার সুবিধার্থে আমরা ধরে নেই যে এটা হচ্ছে, এই বস্তুটা স্থির। তাহলে আমরা যেহেতু ধরে নেওয়া জিনিস, আর ধরে নেওয়া জিনিস কি আমরা বাস্তব বলি না আপেক্ষিক? এটা হচ্ছে আপেক্ষিক। এই জন্যই বলা হয় যে পৃথিবীতে কোনো গতি বা কোনো স্থির আসলেই প্রকৃত নয়, সবই কি আপেক্ষিক। ঠিক আছে? তো যাই হোক, আমরা তাহলে এই যে প্রসঙ্গ বস্তু জিনিসটা বুঝতে পেরেছি, এবং গতি এবং স্থিতি কি আমরা বুঝতে পেরেছি, যে সময়ের সাথে যখন কোনো কিছুর অবস্থানের পরিবর্তন হবে তাহলে এটাকে কার সাপেক্ষে বলতে হবে, প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে। প্রসঙ্গ বিন্দুটা আমরা বুঝতে পেরেছি। তাহলে প্রসঙ্গ বস্তুটা স্থির হওয়া প্রয়োজন, কিন্তু পৃথিবীতে কোনো স্থির বস্তু প্রকৃতপক্ষে পাওয়া যায় না। কিন্তু যেগুলো আমরা আলোচনার সুবিধার্থে আমরা ধরে নেই যে এই বস্তুটা স্থির। আমরা একটা বিল্ডিং, আমরা একটা গাছ, এগুলাকে সাধারণত ধরে নেই যে এই বস্তুগুলো কি রয়েছে, স্থির রয়েছে। ওকে, তো আজকে আমরা আর বেশি ক্লাস আমরা দীর্ঘায়িত করব না। হ্যাঁ, আজকে আমরা প্রথম ক্লাস দিলাম এবং আমরা শুধুমাত্র প্রসঙ্গ বিন্দু এই বিষয়টাই আমরা আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা সামনে আস্তে আস্তে এই গতি চ্যাপ্টারে বিস্তারিত জানবো। বিস্তারিত আমরা জানবো এখান থেকে সরণ জানবো, দূরত্ব জানবো, আমরা বেগ জানবো, তারপরে দ্রুতি জানবো, ত্বরণ জানবো। সেগুলা চিত্রগুলা দেখবো, এগুলা দিয়ে বিভিন্ন ম্যাথমেটিক্স ক্যালকুলেশন করব আমরা, নিউটনের গতিসূত্রগুলা প্রতিপাদন করব, সেগুলা দিয়ে ম্যাথমেটিক্স দেখবো। হ্যাঁ, এগুলা বিস্তারিত একদম শুরু থেকে, কোনো কিছুই আমরা বাদ রাখবো না। ধীরে ধীরে আমরা সবগুলা যাব, এবং হচ্ছে এই ক্লাসগুলো বুঝতে হলে প্রথম থেকেই কিন্তু ক্লাসগুলো দেখে যেতে হবে। ওকে, তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।